এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর জন্য ভিডিও প্রস্তুত করতে চলেছি। আজকের বিষয়টি হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এটির মূল যে রচনাকার তার নাম হচ্ছে বের্টল্ট ব্রেখট। মূল গ্রন্থের নাম হলো কোশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এই বের্টল্ট ব্রেখট একজন জার্মান নাট্যকার এবং তিনি সাহিত্যে বহুমুখী প্রতিভার অধিকারী, কিন্তু তার সমকালে নাটক, নাট্যমঞ্চ, নাট্য প্রযোজনা ক্ষেত্রে প্রভূত তিনি উন্নতি সাধন করলেও তৎকালীন সময়ের যে শাসক গোষ্ঠী, সেই শাসক গোষ্ঠীর তিনি ছিলেন একেবারে বিষ নজরে। ফলে তাকে তার বারবার সরকারি নিষ্পেষণে সহ্য করতে হয়। তার বিখ্যাত একটি নাটকের নাম দ্য থ্রি পেনি অপেরাস। এই যে দ্য কোশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস, এই মূল গ্রন্থ থেকে আমাদের বিখ্যাত কবি শঙ্খ ঘোষ 14টি কবিতা নিয়ে একটি সংকলন প্রকাশ করেছেন। এই কবিতাটির মধ্যে যেমন জার্মানের বা সে সময়ের যে সমস্যার যেমন সমাধান বা তার যে প্রশ্ন, সেগুলো আজকে আমরা বাংলার ক্ষেত্রেও প্রায় সমতা লক্ষ্য করি। এই সমতা লক্ষ্য করার মূল কাণ্ডারি শঙ্খ ঘোষ। তাঁর অনুবাদ নৈপুণ্য এমনই যে জার্মানির বিষয়টাও যেন বাঙালির কাছে নিজের বিষয় হয়ে উঠেছে। এই দুই মহাশিল্পী, একদিকে বের্টল্ট ব্রেখট যিনি নাটকের লোক, অন্য প্রান্তে কবি, সাংবাদিক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বহু গ্রন্থ প্রণেতা শঙ্খ ঘোষ। তাদের যে জীবন, সে সম্পর্কে আমরা যে আলোচনাই করি না কেন, তাতে কিন্তু কবিতার যে বিষয়বস্তু সেখানে কোনো হেরফের ঘটে না। কারণ রবীন্দ্রনাথ বলেছিলেন একটি অপূর্ব সুন্দর কথা, সেটি হলো কবিরে খুঁজো না তাহার জীবন চরিতে। সুতরাং আমরা মূল কবিতাতে চলে যাই। এই কবিতাটি তাহলে হলো জার্মানিদের লেখা, বের্টল্ট ব্রেখটের, আর অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। কবিতাটির মূল নাম ছিল ইংরেজিতে, এখন সেটি নাম হলো বাংলাতে। বাংলার নামটা কি? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আগে আমরা এই নামকরণের বিষয়টা একটু দেখে নিই। এখন সাধারণত যেটা দেখা গিয়েছে, আজ থেকে 50 বা 100 বছর আগে যারা সাধারণ শ্রমজীবী মানুষ, যারা কৃষিজীবী, কয়লা খনিতে শ্রম দেয়, কলকারখানায় শ্রম দেয়, যারা রেলওয়ের কুলি, কামিন, তাদের ঘরের পড়াশোনা তেমন হতো না। তাদের পড়াশোনা করার সুযোগ ছিল না, কারণ তাদের প্রধান কাজই ছিল রুটি এবং রুজি জোগাড় করতেই তাদের দিন শেষ হয়ে যেত। এমনকি অনেকের জীবনই শেষ হয়ে যেত রুটি রুজির সংস্থানের জন্য। তাই হঠাৎ একজন সুযোগ পেয়ে গেছে যে সামান্য হলেও একটু লেখাপড়া শেখার।
তিনি কে তাই এই কবিতার মধ্যে প্রকাশিত হয়নি। আসলে সেই যে কুলি কামিন শ্রমিক মজুর তাদের যে ঘরের যে ব্যক্তিটি লেখাপড়ার সুযোগ পেয়েছে, সে যে কিছু কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে, সেই প্রশ্নগুলো আমরা লেখকের জবানিতে অর্থাৎ বের্টল্ট ব্রেক্টের জবানিতে এবং সেটাকে আবার বাংলাতে আমরা শঙ্খ ঘোষের জবানিতে পেয়েছি। এখন আমরা কবিতাটি পাঠে সংযোগ করি। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বের্টল্ট ব্রেক্ট। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? থিপস হচ্ছে দুটো জায়গায় আছে পৃথিবীতে, এক আছে গ্রিসে আর আছে মিশরে। এখন থিপস হচ্ছে যেখানে ফেরাওরা থাকতেন। ফেরাও বলতে যারা মিশরের যে রাজা রাজপুত্র তাদের ফেরাও বলা হতো। তাদের যেমন বিভিন্ন দেবদেবতা থাকতো, তারা যেমনভাবে প্রজাদের কাছে পূজিত হতো, একইভাবে রাজাও তাদের কাছে পূজিত হতো। মিশরের একজন ফেরাওয়ের নাম হচ্ছে তুতেনখামেন কুফু। তা সেই তারা যে বাড়িটা বানাতো সে বাড়িটা ছিল বিশাল এবং তাতে ছিল 7টা দরজা। এখন আজকের দুনিয়াতে 7টা দরজা এমন কিছু বড় নয়, কারণ আমরা বাংলার মানুষ হাত বাড়ালেই জানে যে মুর্শিদাবাদে হাজারদুয়ারি আছে এবং শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাজা রাজদের বাড়িতে অসংখ্য দরজা আছে। সুতরাং এই 7 দরজা আজকের দিনের মানুষের কাছে কোনো নতুন তাৎপর্য বহন না করলেও প্রাচীন যে মিশর বা প্রাচীন যে গ্রিস দেশ, সেখানে সব মানুষের শক্তির দ্বারা করতে হতো, কোনো যন্ত্র ছিল না। এবং সেই যে মানুষের যে কায়িক পরিশ্রম, সেই কায়িক পরিশ্রমের ফল হচ্ছে এই থিপস। প্রশ্ন এসেছে কে বানিয়েছিল এই থিপস? তাহলে থিপসটা কে বানিয়েছে? এখন আমরা যেমন প্রশ্নগুলো পরপর সাজিয়ে সাজিয়ে যাব, তেমনই এর উত্তরগুলোও পরপর দিতে দিতে যাব। তাহলে কবিতার মতো এটি নয়, এটি একটু অন্য ধাঁচের কবিতা। প্রশ্নটা হলো কে করলো? সেই মজুর যে পড়াশোনার সুযোগ পেয়েছে। প্রথম প্রশ্নটা কি? কে বানিয়েছে 7 দরজাওয়ালা থিপস? এখন সব প্রশ্নের উত্তর ঐতিহাসিকভাবে আমরা লক্ষ্য করি একটি গ্রন্থের মধ্যেই আছে, সেটা হচ্ছে বিশ্ব ইতিহাস গ্রন্থ। ইতিহাস গ্রন্থে আমরা দেখব থিপস বানিয়েছিল হয় মিশরের থিপস ফেরাওরা অথবা গ্রিস দেশের রাজারা। বইয়ে লেখে রাজার নাম, বইটির নাম বিশ্ব ইতিহাস গ্রন্থে, এবং সেই রাজাদের নাম হচ্ছে হয় মিশরের রাজা অথবা গ্রিসের রাজা। এখানে কিন্তু উল্লেখ করা হয়নি। উল্লেখনীয় বিষয় হচ্ছে থিপস, অর্থাৎ এই যে মহান কীর্তি, এই যে বহু মানুষের শ্রম দিয়ে যেটা তৈরি হয়েছে, তার কীর্তি বইটাতে কোথায় কি কাকে দেওয়া হয়েছে? রাজাদের দেওয়া হয়েছে। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? পরের প্রশ্ন আসছে, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন একটি ঐতিহাসিক স্থান। এই ব্যাবিলনের এটা বর্তমানে ইরাকে অবস্থিত। এই ব্যাবিলনের সবথেকে আশ্চর্যের বিষয়, অর্থাৎ যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে যে সপ্ত আশ্চর্য বলে, সেই সপ্ত আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হচ্ছে ঝুলন্ত উদ্যান, অর্থাৎ ঝুলন্ত বাগান আছে ব্যাবিলনে। তা সেই ব্যাবিলনকে বারবার গুঁড়ো করেছে, অর্থাৎ বৈদেশিক শত্রুরা বারবার আক্রমণ করেছে, কিন্তু তবুও ব্যাবিলন আবার সেই আগের সভ্যতায় সমৃদ্ধিতে ফিরে এসেছে। এটা কে করেছে? আবার এবার আসছে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? লিমা খুব ইম্পর্টেন্ট একটি শহর। এই লিমা হচ্ছে একটি রাজধানী
এর দেশটির নাম হচ্ছে পেরু, দক্ষিণ আমেরিকার একটি দেশ, এবং এই দেশকে নিয়েই একটি উপকথন লিখিত হয়েছে, তার নাম হচ্ছে দ্য এলডারেডো। অর্থাৎ এখানে স্বর্ণ খুব সহজেই মেলে, যাকে বলে সহজলভ্য। স্বর্ণ মানে সোনা, গোল্ড। সেই পেরু শহরের লিমা, তার যে সভ্যতা বা সেখান থেকে যে স্বর্ণ আহরণ, এগুলো কারা করত? প্রশ্নগুলো করে যাচ্ছে কে না, একজন মজুর, যে মজুর আর 5 জন মজুরের মতো লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়নি। সে লেখাপড়া শিখেছে, প্রশ্ন করতে শিখেছে, এবং কাদের প্রশ্ন করছে সেটা নিশ্চয়ই আমরা পরে ব্যক্ত করতে পারবো। এবার বলছে সেই যে লিমা যারা তৈরি করেছে, পেরুর যারা সমৃদ্ধি গড়ে তুলেছে, তারা কোথায় থাকতো? অর্থাৎ সাধারণ মানুষ সেখানে কোথায় থাকতো, কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? এই যে প্রশ্নটা, এই প্রশ্নের দুটো অংশ। একটা অংশে চীনের প্রাচীর যখন শেষ হলো, এবার আসছে প্রথমের ইতিহাসের আমাদের আবার সেই পাতাতে চলে যেতে হবে। অর্থাৎ এই চীনের প্রাচীর কে তৈরি করেছে? তাহলে সেটা দেখা যাবে যে সি হুয়াংতি, চৌবংশের একজন রাজা, তিনি এই চীনের প্রাচীর তৈরি করেছিলেন। এই চীনের প্রাচীরও পৃথিবীর যে সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্য। এ বিরাট দৈর্ঘ্য এবং প্রস্থ। এর মূল কারণ হচ্ছে যে বহিঃশত্রুর আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্য। এবং এক সময় চীন ছিল এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম দেশ, কিন্তু আজকে হয়তো ভূ পরিমাণের দিক দিয়ে হয়তো বেশি হতে পারে, কিন্তু ক্রমশ আমাদের দেশ অর্থাৎ ভারত জনঘনত্বের দিক দিয়ে কিন্তু সবার উপরে চলে যাচ্ছে। সুতরাং আমরা সেই যে চীন অর্থাৎ ভারতের একেবারে প্রতিবেশী বললেই হয়, আমাদের উত্তর দিকে অবস্থিত চীনের বিখ্যাত এই যে চীনের প্রাচীর, সেই প্রাচীর তারা তৈরি করেছিল দেশকে রক্ষা করার জন্য বহিঃশত্রুর আক্রমণ থেকে। যেমন অনেকে পরীক্ষা কাটে, সেই রকম ওরা প্রাচীর তৈরি করেছিল। এই প্রাচীরের চওড়া ছিল একসঙ্গে অন্তত 12টি অশ্বারোহী তার উপর দিয়ে হেঁটে চলে যেতে পারতো একসঙ্গে। সুতরাং এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং তার যে পরিমাণ, এবং এই যে এটা একটা বিশাল বিষয়, যেটা হচ্ছে পৃথিবীর আশ্চর্যরূপে দাঁড়িয়েছে। এবার প্রশ্নকর্তার প্রশ্ন যে যারা এই প্রাচীর তৈরি করেছিল সেই সন্ধ্যায় কোথায় গেল? অর্থাৎ যেদিন এই প্রাচীরটা শেষ হয়েছে, প্রাচীরটা তৈরি করতে বহুদিন লেগেছে, কিন্তু প্রশ্নকর্তা বলছে যেদিন শেষ হলো, হয়তো সেই দিনটা শেষ হলো, সেদিনই হয়তো আর অল্প একটু কাজ ছিল, তারপর যে সন্ধ্যাটা নামলো, সেই সন্ধ্যায় যারা এই প্রাচীরের প্রকৃত কারিগর তারা কোথায় ছিল? জয় তোরণে ঠাসা মোহনীয় রোম। রোম রোম কথাটা বললেই একটা রোমান সম্রাটদের কথা মনে পড়ে। আর এই রোমান সম্রাটদের মধ্যেই একজন বিখ্যাত হলো, যাই হোক, এই যে রোম মোহনীয় রোম, মোহনীয় মানে একেবারে সুন্দর, সর্বত্র বড় বড় বাড়ি, রাস্তা, প্রণালী, সমস্ত যোগাযোগ ব্যবস্থা, মানুষের সমস্ত স্বাচ্ছন্দ্য, এই যে ব্যবস্থাপনা রোমে ছিল, তা সেই মোহনীয় রোম বানালো কে? হয় এটা রোমান সম্রাটেরা, অথবা আসবে জুলিয়াস সিজারের মতো রাজাদের বা সম্রাটদের নাম আসবে। কাদের জয় করেছিল সিজার? তাহলে এই সিজার কথা বলা হচ্ছে। সিজার মানে হচ্ছে একজন সম্রাট, রোম সম্রাট, যার এত যে শুনি বাইজেন্টিয়ান, আমরা বললাম বাইজেন্টিয়ান একটা সভ্যতা, সেই বাইজেন্টিয়ান সভ্যতার কথা বলা হলো, যেটাকে রোমান সভ্যতা বলা হতো, বা যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল, এর উল্লেখ করা হয়েছে। সেখানেই কি সবাই প্রাসাদেই থাকতো? প্রাসাদ মানে অট্টালিকা,
যাকে আমরা এর আগে থিপস বলেছি। বিশাল বিশাল বাড়ি, যে বাড়িতে সম্রাটরা থাকতো, রাজা উজিররা থাকতো, প্রধান অমাত্য মন্ত্রীরা থাকতো, সেখানে কি সাধারণ মজুরদের জায়গা হতো? সমস্ত প্রশ্নের একটি প্রশ্ন আমি প্রায় না করেই চলে যাচ্ছি, সেটা হচ্ছে মজুরেরা কোথায় থাকতো। এমনকি উপকথার আটলান্টিস, এই আটলান্টিস উপকথা আমাদেরও, এই যে উপকথাটি হচ্ছে আটলান্টিস। এই আটলান্টিস হচ্ছে গ্রিক একটা দ্বীপ, গ্রিক দেশের একটা দ্বীপ। এই দ্বীপটা কী হয়েছিল না, খুব সুন্দর, যেমন প্রাকৃতিকভাবে সুন্দর ছিল, এবং সেখানে কিন্তু কি করতো না, সমস্ত গ্রিকেরা তারা সৈন্য সামন্ত থেকে শুরু করে সমস্ত কিছু মোতায়েন রাখতো, যাতে বহিঃশত্রু আক্রমণ করতে না পারে, এবং এখান থেকেই তারা নানাভাবে সৈন্য পরিচালনা করত। তা সেই উপকথার যে আটলান্টিস, তাকে কি হলো না, সমুদ্র একদিন তাকে গ্রাস করলো। আমরা আবার উপমাদি বিখ্যাত পিজি হসপিটালের ইএনটির ডাক্তারবাবু ডক্টর আবিল্লাল মুখোপাধ্যায়ের কথা। সে আবিল্লাল মুখোপাধ্যায় শব্দদূষণ প্রসঙ্গে তিনি বলেছেন যে কাকস্য পরিবেদনা, কে কার কথা শোনে, যেমন ইচ্ছে সে প্লাস্টিক ব্যবহার করুক, যেমন ইচ্ছা ভাঙা মোটরসাইকেল ব্যবহার করুক, যেমন ইচ্ছে সে ঘন্টা বাজাক, কে কার কথা শোনে। সুতরাং একদিন উপকথা হয়তো আমাদের দেশটাই হয়ে উঠতে পারে। উপকথার যে আটলান্টিস, তাকে খেয়েছিল সমুদ্র। যখন সমুদ্র তাকে খেলো, যেমন সেই সন্ধ্যায় যখন চীনের প্রাচীর শেষ হলো, ঠিক তেমনভাবে ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার করে উঠেছিল কৃতদাসের জন্য। কৃতদাস একটা দাস প্রথা, সে ভয়ঙ্কর এক প্রথা, যাকে মানুষকে পণ্যের মতো কেনাবেচা করা হতো। বিশেষ করে সাধারণ মানুষ, যারা দরিদ্র, যারা নিপীড়িত, অশিক্ষিত, যাদের সহায় সম্বল নেই, তাদের রাজারা, ধনীরা গরু ছাগলের মতো কিনে কিনে ঘরে রাখত, এবং অকারণে মানে অমানসিক শ্রম তাদের কাছ থেকে আদায় করা হতো। দিনান্তে তাদের খাদ্য কোনো ব্যবস্থা থাকতো না, হয়তো অনাহারে বিনা জলে অনেকে মারা যেত। সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কথা বললেই একজন বিখ্যাত মানুষের নাম মনে পড়ে, তিনি হচ্ছেন লিভিংস্টোন। সুতরাং এই যে দাস প্রথা, সমুদ্র খেয়েছে, কিন্তু সেই সমুদ্রের খাবার আগে যে দ্বীপটা ছিল, সেখানে কি চলতো? ও দাস প্রথা, দুর্ধর্ষ একখানা প্রথা। দাস প্রথা মানে কারা বিক্রি হতো? ওই সব মজুরের পিতামহ, প্রপিতামহ, পরম পিতামহ, বৃদ্ধ পিতামহ বা বৃদ্ধ পিতামহীরা। সুতরাং সেই যন্ত্রণাটাই এখানে বের্টল ব্রেক্ট যে তুলে ধরেছেন, তার বাংলাতে ভাষান্তরিত করেছেন শঙ্খ ঘোষ। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। এবার ভারতের কথা এসেছে। এই আলেকজান্ডার কে ছিলেন? ম্যাসিডনের সম্রাট। ইনি ভারত অভিযান করেন, আর এই ভারত অভিযান করতে গিয়ে তিনি আজকে যে পশ্চিম যে পাকিস্তান, সেই পাঞ্জাব প্রদেশে তিনি আসেন, এবং তারপর তার দুটো রাজার সঙ্গে মুখোমুখি যুদ্ধ হবার ব্যবস্থা হয়েছিল, ইতিহাসে আছে। তার মধ্যে একজন যুদ্ধ করেছিল, আর একজন যুদ্ধে বশ্যতা স্বীকার করেছিল। প্রথম জনের নাম ছিল পুরু, আর দ্বিতীয় জনের নাম ছিল অম্ভি। একজন বশ্যতা স্বীকার করেছে, অপরজন কিন্তু বশ্যতা স্বীকার না করে সে বন্দী হয়েছিল। এবং সেই বন্দী পুরুকে যখন আলেকজান্ডারের সামনে নিয়ে যাওয়া হয়, তখন আলেকজান্ডার তাকে নাকি প্রশ্ন করেছিল যে তুমি আমার কাছ থেকে কেমন ব্যবহার প্রত্যাশা করতে করো। তার উত্তরে বন্দী পুরু বলেছিল, একজন রাজার কাছে একজন রাজার যেটুকু প্রত্যাশা থাকে সেইটুকুই কামনা করি।
এই কথা শুনে নাকি তিনি আপ্লুত হয়েছিলেন এবং পুরুকে তার সমস্ত তার যে সম্পত্তি এবং তার যে রাজ্য ফেরত দিয়েছিলেন এবং একটা স্নেহের বন্ধন বা আত্মীয়তার বন্ধন যেন তাদের সঙ্গে যুক্ত ছিল, ইতিহাস বলে। কিন্তু পরের প্রশ্নটি ইম্পর্টেন্ট, একলাই নাকি ভারত জয় করেছে তরুণ আলেকজান্ডার, তা তিনি কি একাই এসেছিলেন? একাই যুদ্ধ করলেন অম্বির সঙ্গে, পুরুষ সঙ্গে, কত তুই কোথায় ম্যাসিডন, সেই ম্যাসিডন থেকে তিনি এলেন ভারতে, তা কি তার সঙ্গে কেউ ছিল না? নাকি তিনি একাই এত বড় বীর যাকে ইতিহাসে এত বড় স্থায়ী করে দেওয়া হয়েছে, পাতার পাতাতে শুধু তার ছবি এবং তার কৃতিত্ব, তার সমস্ত সূচনা, তার ধ্বংসের কারণ ইত্যাদি কয়েক পাতা তার যেন স্বর্ণাক্ষরে লেখা আছে, তা তিনি কি শুধু একাই এসেছিলেন? গল মুক্ত করেছিলেন এরা ছিল জার্মান উপজাতি, এই গলেরা, এবং সেই জুলিয়াস সিজার কিন্তু এই জন্য সে সময়ে দেশের মানুষের কাছে খুবই প্রণম্য বা পূজ্য হয়ে উঠেছিল এবং তার কথাকেই শেষ কথা বলা হতো। কিন্তু ভাগ্যের যে পরিহাস সেটাও কিন্তু সিজারের ইতিহাসেই আমার লুকিয়ে আছে। তার জন্ম যেমন হয়েছিল একটা জনমানবহীন দ্বীপে, কর্সিকা দ্বীপে, আবার তার শেষ যুদ্ধে তার আবার সেই দ্বীপান্তর হয়েছিল হেলেনা দ্বীপে। সুতরাং নিদেন একটা রাঁধুনি তো ছিল। তাহলে জুলিয়াস সিজার এত বড় ভূমিকা পালন করছে, আলেকজান্ডার ভারত চলে আসছে, যুদ্ধ জয় করছে, তো তাদের সঙ্গে কেউ ছিল না? তখন ঠাট্টা করেই যেন বলা হয়েছে নিদেন পক্ষে একটা রাঁধুনি ছিল, নাহলে তো আবার রান্না বান্না করতে হবে, সব জোগাড় করে আবার পায়ে হেঁটে আবার যুদ্ধ করতে হবে, একাই যুদ্ধ করতে হবে এত মানুষের সঙ্গে, সেই যুদ্ধে জয়লাভ করেছেন। তা সুতরাং একেবারেই মানে কিছুটা বক্রোক্তির মতোই এখানে বলা হয়েছে নিদেন পক্ষে মানে কমপক্ষে একটা রান্না করার লোক নিশ্চয়ই ছিল, কিন্তু তা ইতিহাসে উল্লেখ নেই। বিরাট আর্মাডা যখন ডুবলো, তাহলে এই আর্মাডা কি? আর্মাডা হচ্ছে একটা মানে একটা কি বলবো নৌসেনা বহর। এই আর্মাডার বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ছিল গিয়ে স্পেনের দ্বিতীয় ফিলিপস যে রাজা তার ছিল এই আর্মাডা। এই আর্মাডাটি 1588 সালে এই আর্মাডাটাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল, কেননা ইংল্যান্ডের বিরুদ্ধে এখানে এই আর্মাডাকে পাঠানো হয়েছে, কারণ ইংল্যান্ডকে পরাজিত করার জন্য। কিন্তু সেই আর্মাডাতে তো দ্বিতীয় ফিলিপ যায়নি, গিয়েছিল সেই দেশের প্রচুর সেনাবাহিনীর মানুষ এবং যারা বেশিরভাগই সেই যুদ্ধে তারা মারা গিয়েছিল, সামান্য অংশ দেশে ফিরতে পেরেছিল। কিন্তু সেই দেশে ফিরে যখন তারা এলো বা যারা ফিরল না তাদের কান্নার কথা ওই বিশ্ব ইতিহাস গ্রন্থে নেই। শুধু স্পেনের ফিলিপ কেঁদেছিল, আর কেউ কাঁদেনি। স্পেনের ফিলিপে প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর লোক লস্কর পাঠিয়েছে, প্রচুর রসদ দিতে হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, তাহলে শুধুমাত্র ফিলিপের ক্ষতি হয়েছে। আর যারা মারা গেল তাদের পরিবার পরিজন, তাদের কান্না খবর কে রাখবে? ইতিহাস তো খবর রাখেনি। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফেডারিক। এবারে আরও একজন সম্রাট, তার নাম দ্বিতীয় ফেডারিক। তিনি বিখ্যাত হয়ে আছেন কি সপ্তবর্ষের যুদ্ধের জন্য। এই সপ্তবর্ষের যুদ্ধ চলেছিল 156 থেকে 1763। যুদ্ধের যে প্রধান ছিলেন দ্বিতীয় ফেডারিক। এই কে জিতেছিল? দ্বিতীয় ফেডারিক জিতেছিল, কিন্তু একলা সে কি যুদ্ধ একা করতে গেছিল, না কি তার সঙ্গে আর কেউ ছিল? না যেমন সঙ্গে বা বলা যেতে পারে আলেকজান্ডারের সঙ্গে, তাহলে নিশ্চয় দ্বিতীয় ফিলিপের সঙ্গে বা এদিকে এই ফেডারিকের সঙ্গেও হয়তোবা রাঁধুনি নয়, অনেক মানুষ ছিল, বহু মানুষ ছিল, যারা 7 বছর ধরে অনেকেই
আর জীবন নিয়ে ফিরে আসতে পারেনি তাদের পরিবার পরিজনের কাছে। এবার যেন কবিতাটির অন্য একটা মোটিভ তৈরি হলো এই অংশের পর থেকে। এবার যেন একেবারে সেই আজকালকার যে কুইজ প্রতিযোগিতা হয় তার যেন একবারে র্যাপিড ফায়ারের মতো প্রশ্ন। এবার পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে একজন মহামানব, খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন, অভূতপূর্ব। কত কি না 10 বছর অন্তর, 20 বছর অন্তর একটা করে মহামানব পৃথিবীতে জন্মায়। ইতিহাস তাই বলছে। মহামানব মানে কি? তারা ইতিহাসের একেবারে নায়ক। তারা মানুষকে সংগঠিত করেছে, অন্য মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, রক্তাক্ত করেছে এই পৃথিবীকে। শুধু অন্য দলকে রক্তাক্ত করেছে তাই নয়, অন্য দেশকে রক্তাক্ত করেছে তো নাই তাই নয়, তারা নিজের দেশের লোককেও রক্তাক্ত করেছে। অথচ সেই অগণিত মানুষ, অগণিত শ্রমজীবী, অগণিত মজুর, তাদের কেউ খোঁজ রাখেনি। তার জন্য তার যে শোক, তার যে দুঃখ সেই মজুরের, এবং মজুর যেন আর কেউ নয়, মজুরের প্রতিনিধি অ্যান এজেন্ট হচ্ছে বার্টল্ট ব্রেক্ট, এবং তার তর্জমার যে এজেন্ট সেও হচ্ছে যেন শঙ্খ ঘোষ। অর্থাৎ দরিদ্র মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের সব করতে হতো। রাজাদের শুধু রাজ্য জয় করা নয়, তাদের রাজ্য জয় করার পরে তাদের যে ভোজ হতো, জয়োৎসব হতো, সেই জয়োৎসবের টাকা, তাদের জোগাড়, তাদের সব কিছু, সব সেই ধরনের মানুষকেই করতে হতো যারা নিজেরা কোনো কিছুরই আস্বাদ নয়। যেমন বিখ্যাত একটি প্রবাদ আছে, যেমন হচ্ছে চিনির বলদ। অর্থাৎ এরা শুধু যুদ্ধ করত, রাজার কথায় মারা যেত, কিন্তু তাদের বংশ পরম্পরায় কোনো উন্নতি হতো না। সেই খরচ মেটাতো কে? সেই তারাই, অর্থাৎ তারাই প্রজা। সেই প্রজাদের পয়সা থেকেই রাজাদের এই যুদ্ধ বিগ্রহ, রাজাদের এই খ্যাতি প্রতিপত্তি। এমনকি যে যুদ্ধটায় সদ্যজয়ী হয়েছে তার যে পাতায় পাতায় জয়, এখানে কোন পাতায়? ইতিহাসের পাতায়। প্রত্যেকটা পাতা খুললেই দেখা যাবে রাজারাজদের কাহিনী, কোনো সাধারণ মানুষের কাহিনী নয়। এবং সেই 10 বছরে একজন মহামানব, এখানে মহামানব বলতে ওই সব রাজাদের কথা বলা হয়েছে। ওই সিজার, ওই দ্বিতীয় ফ্রেডরিক, ওই ফিলিপ, ওই হচ্ছে গিয়ে আলেকজান্ডার, এরা সব কত সব খবরের শেষ নেই। ইতিহাসের পাতা উল্টে যাও, যত উঁচু ক্লাসে পড়বে তত ইতিহাস বাড়বে, বিশ্ব ইতিহাস আসবে। ভারতীয় ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস, বাংলার ইতিহাস সব বাদ দিয়ে তখন ভারতীয়, ইউরোপের ইতিহাস আসবে। সমস্ত ইতিহাস, পৃথিবীর ইতিহাস, সেখানে সব কিন্তু একবারে সত্য। এই কবিতার যা মর্মার্থ তার সমস্ত ইতিহাস গ্রন্থের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ শ্রমজীবী মেহনতি মানুষ, তাদের যে প্রশ্ন, কত সব প্রশ্ন, অর্থাৎ যত তোমার উন্নতি, যত তোমার মহামানব, যত তোমার যুদ্ধ জয়, যত মানুষের মৃত্যু, তত প্রশ্ন। এবং ইতিহাসের পাতায় সেই সব প্রশ্নের কোনো সদুত্তর নেই বলেই কবি মনে করেছেন। আমরা এখন এখান থেকে কিছু প্রশ্ন দেব। প্রশ্নগুলো এইভাবেই আমরা সাজাবো। চীনের প্রাচীর কে তৈরি করেছিল? বা সি হুয়াংতি চৌবংশের রাজা। কে বানিয়েছিল থিপস? তাহলে থিপস কিন্তু বানিয়েছিল ফেরাওরা। থিপস তৈরি করতে পাথর ঘাড়ে করে আনে কারা? মজুররা। লিমা কি? লিমা হচ্ছে পেরুর রাজধানী। এটাকে আমি বলেছি এলডারেডো, অর্থাৎ এটাকে এখানে স্বর্ণের একটা খনি শুধু নয়, যেন স্বর্ণময় দেশটা। 7 বছরের যুদ্ধ করেছিল কে? দ্বিতীয় ফ্রেডরিক। জয়তরণের ঠাসা কোথায়? মোহনীয় রোম। বাইজেন্টিয়ান অবস্থিত কোথায়? বাইজেন্টিয়ান রোমান, অর্থাৎ এটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। লিমায় যারা বানিয়েছিল তারা কারা? সেই উত্তর মজুরেরা তৈরি করেছিল সব কিছু।
গলদের নিপাত করেছিল কে? সিজার। জয় তোরণের ঠাসা ছিল কোথায়? আবার আসছে প্রশ্ন, সেই মোহনীয় রোম। সিজার কে ছিলেন? সিজার ছিলেন রোমান সম্রাট। বাইজেন্টিয়ানদের বর্তমান নাম, হচ্ছে এরা রোমান। আলেকজান্ডার কে ছিলেন? আলেকজান্ডার মেসিডনের রাজা ছিলেন। দ্বিতীয় ফ্রেডারিক কোন যুদ্ধে জয় করেছিলেন? 7 বছরের যুদ্ধে জয় করেছিলেন। আটলান্টিস কি? আটলান্টিস হচ্ছে উপকথার একটি দ্বীপ যাকে সমুদ্র গ্রাস করেছিল। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোথায় প্রাসাদের কথা বলা হয়েছে? সেখানে সবাই প্রাসাদে থাকতো কি? সেখানে প্রাসাদে থাকতো কেবলমাত্র রাজারা, মজুরেরা নয়। আর্মাডা ডুবে যেতে কে কেঁদেছিল? দ্বিতীয় ফ্রেডারিক, কারণ তার প্রচুর কি না সেনাবাহিনী, অর্থ, রসদ নষ্ট হয়েছে বলে। ব্যাবিলন হলো কোন দেশের প্রাচীন নগরী? ইরাকের প্রাচীন নগরী। এখন ইরাকের অবস্থা তখন ক্ষুদ্র নগরী ছিল এটা। রোম কোন দেশের রাজধানী? ইতালির রাজধানী। আর্মাডা ডুবালো কারা? আবার আর্মাডা ডুবিয়েছিল ব্রিটিশ সৈন্যবাহিনী। দ্বিতীয় ফ্রেডারিক কোন যুদ্ধে জিতেছিলেন? আবার প্রশ্ন এসেছে একই, সপ্তবর্ষের যুদ্ধ। আলেকজান্ডার কোন কোন দেশ জয় করেছিলেন? তার মধ্যে কোন দেশটি উল্লেখযোগ্য এখানে? ভারত। এবং ভারতের তিনি যে দুটি রাজার সঙ্গে তার যুদ্ধে সাক্ষাৎ হয়েছে সেটি বলা হয়েছে অম্ভি এবং পুরু। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি কি ধরনের রচনা? এটি একটি শ্লেষাত্মক কবিতা, অর্থাৎ যারা বুদ্ধিজীবী মানুষ, যারা ইতিহাসনিষ্ঠ, যারা ইতিহাসে শুধুমাত্র রাজারাজদেরকে স্থান করে দিয়েছে, যারা ফিরেও তাকায়নি, রাজাদের সঙ্গে যারা অংশগ্রহণ করেছে, রাজাদের সমস্ত কাজের যারা সঙ্গী ছিল, এক কথায় প্রদীপ জ্বলবার আগে যারা সলতে পাকিয়েছে, তাদের প্রতি যে ঐতিহাসিকদের কোনো দৃষ্টিপাত ঘটেনি, তাদের প্রতি এখানে ব্যঙ্গাত্মকভাবে পরিবেশন করা হয়েছে। ব্রেক্ট, এই নাট্যকার ব্রেক্ট, তিনি মূলত কোন বিষয়ে তার যে চর্চা বেশি? নাট্যকার বলে দিয়েছি আমি ইতোমধ্যেই। সুতরাং বেরটোল্ট ব্রেক্ট নাটকের জন্য তিনি বিখ্যাত। শঙ্খ ঘোষ এই যে কবিতাটি অনুবাদ করেছেন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এর মূল গ্রন্থটির নাম কি? মূল গ্রন্থের নাম হলো বহু মানুষ বহুল স্বর, বহুল দেবতা বহু স্বর, বহুল দেবতা বহু স্বর। উপকথা হলো লোকমুখে প্রচারিত, অর্থাৎ যেটার মধ্যে হয়তো বৈজ্ঞানিক সত্য আবিষ্কার করাই বর্তমানে কঠিন, অথচ তাকে সত্য বলে লোকের মুখে মুখে প্রচারিত হয়েছে। গল কি? গল হচ্ছে এক ধরনের দুর্ধর্ষ জাতি। স্পেনের ফিলিপ কেন ছিল সেটা বোঝাই গেছে যে তার আর্মাডা ডুবেছে। আর্মাডা কি? এটাও বলা হয়েছে রণতরী, বা আমরা বলতে পারবো রণতরীর বহর। একটা ছিল না কিন্তু, অনেকগুলো নিয়ে এই আর্মাডা তৈরি হয়েছিল। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি কাদের জয় ঘোষণা করেছেন? শ্রমজীবী মানুষের, মজুরদের তিনি জয় ঘোষণা করেছেন। এবার আসবে আরও কিছু প্রশ্ন। পাতায় পাতায় জয়, এই জয়লাভের অন্তত দুটি পাঠ্য কবিতা থেকে উদ্ধৃত করো। এখানে আমরা দুটি বিষয়ের উল্লেখ করতে পারি, আলেকজান্ডারের ভারত জয়, বিশেষ করে তক্ষশিলা জয়, এবং সিজারের গলদের বিরুদ্ধে জয়, এই দুটো উল্লেখ করা যায়। এরপর হচ্ছে গল কারা, যেটি আগেও বলা হয়েছে, আরও একবার বলা হচ্ছে। এরা হচ্ছে জার্মানির একটা উপজাতি, এরা দুর্ধর্ষ এবং এরা হচ্ছে গিয়ে লুটেরা। এদের যে প্রদেশ
সেই গলিয়া সেই প্রদেশের থেকে আসার জন্য এদের নাম হয়েছে গল। কত সব খবর, কত সব প্রশ্ন, এখানে কত বলতে কি অনেক। তাই এখানে এবার আসবে যে কোন বিষয়ে কবি এ কথা বলেছেন, অর্থাৎ ইতিহাসে যে সমস্ত রাজাদের সম্পর্কে যে সমস্ত তথ্য দেওয়া আছে বা তাদের যে সমস্ত খবর বলতে তাদের যে সিংহাসনে আহরণ, তারপর তাদের যে শাসন এবং তাদের যে পতন, এই যে ইতিহাসের যে একটা চ্যাপ্টার তারা গ্রহণ করেছে, সেখানে অনেক প্রশ্ন কিন্তু আরও লুকিয়ে আছে। সেই প্রশ্নগুলোর কথাই এখানে বলতে চেয়েছেন এবং সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে শ্রমজীবী, মেহনতি মানুষের জয় এবং তারা হচ্ছে গিয়ে মজুরের জয়। সেই মজুরদের কথাটা সেখানে একবারও শোনা যায়নি। আর কেউ কাঁদেনি, কে বলতে এখানে সেই যে আর্মাডা পাঠানো হয়েছিল, সেই আর্মাডার যে সমস্ত সৈন্য সামন্ত তারা যে সেখানে গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং সেই যে স্পেনে যখন সেই কিছু আহত মানুষ ফিরে এলো ইংল্যান্ড থেকে, সামান্য, বেশিরভাগই মারা গেছে, তা যারা মারা গেছে এবং যারা আহত হয়েছে তাদের যে আত্মীয় পরিজন তাদের কথা এখানে উল্লেখ করা হয়নি। নিদেন একটা রাঁধুনি তো ছিল, কার রাঁধুনি থাকার কথা বলা হয়েছে? জুলিয়াস সিজারের কথা বলা হয়েছে। অথচ ওইটা ব্যঙ্গোক্তি যদিও ছিল। এটা কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? আগেই বলা হয়েছে, অর্থাৎ থিপস হচ্ছে দুটো আছে, একদিকে গ্রিসের, অপরদিকে মিশরের ফেরাওদের। সুতরাং ইতিহাস গ্রন্থে যাই থাক, আসলে করেছে এরা মজুরেরা। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির কবির নাম কি? খুব সহজ, নিশ্চয়ই আমরা লিখব যে বার্টল্ট ব্রেক্ট, এবং এর যদি অনুবাদক চাই বা তর্জমা কে করেছে, শঙ্খ ঘোষ, এটা দিয়ে দেব। এবার আসবে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটি, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। এবার আসবে স্পেনের ফিলিপ কে, তার কান্নার কারণ কি, আর কেউ কাঁদেনি কেন, এই কথাটির তাৎপর্য লেখো। অর্থাৎ 1 + 1 + 3 = 5 নম্বর। এখানে তো 3 ধরনের প্রশ্ন হচ্ছে, এমসিকিউ, এসিকিউ এবং ব্রড প্রশ্ন। এবার আসবে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এখানে কোন রাজাদের কথা বলা হয়েছে? পাথর ঘাড়ে করে এনে তারা এখানে কি তৈরি করেছে এবং যারা প্রকৃত এই কাজটি করেছে তাদের সম্পর্কে লেখকের যে ভালোবাসা সেটা কেমনভাবে ব্যক্ত হয়েছে বুঝিয়ে দাও। তাহলে 1, 1, 3 এটাও 5 নম্বর হয়ে যাচ্ছে। এরপর আসছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। আলেকজান্ডার কে? তিনি ভারতকে জয়কে কবিতার যে কিভাবে তিনি জয় করেছিলেন এবং সেই জয়ের চেয়ে কবি কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব দান করেছেন সেটি সম্পর্কে আলোচনা করো। এইভাবে 1 + 1 + 3 হতে পারে বা 1 + 4 দিয়ে একটা বড় প্রশ্ন হয়ে যেতে পারে। এরপর আসবে 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেরারি। এই 7 বছরের যুদ্ধকে কি যুদ্ধ বলা হয়? সপ্তবর্ষীয় যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে জয়লাভ করেছিল কে? এটা আসবে 1, 1, 2 দিয়ে দেবে। এরপর আসবে প্রসঙ্গটি উত্থাপনের তাৎপর্য আলোচনা করো। এখানে একটা 3 নম্বরের প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং মোট হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এবার আসবে পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। এটা আসার খুবই সম্ভাবনা থাকছে। জয়োৎসবের ভোজ কথাটির অর্থ কী? যারা এই ভোজ বানাতো তারা প্রকৃত কারা? এ প্রসঙ্গে কবির কাদের প্রতি মমত্ববোধ কিভাবে প্রকাশ পেয়েছে তার নিজের ভাষায় বুঝিয়ে দাও। এইভাবে আমরা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি পড়লাম, সেখান থেকে আমরা প্রশ্ন করলাম এবং যারা এই প্রশ্নগুলো
মনোযোগ সহকারে দেখবে এবং কবিতাটিকে একবার ভালো করে পড়ে নেবে, তাদের কাছে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আর কঠিন হবে না। সকলে ভালো থাকবে।